সময় বেলা 2:15। স্থান ঢাকার পুরানা পল্টনের ব্যস্ত রাস্তা। টার্গেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। নির্বাচনের মাঠ যখন গরম, ঠিক তখনই নিষ্পাপ এই হামলা শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা রাজনৈতিক প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত ও দ্রুতগতির ছিল। ওসমান হাদি জুমার নামাজ ও জনসংযোগ কর্মসূচি শেষে রিকশায় করে ফিরছিলেন। দুপুর 2টা 25 দুটি মোটরসাইকেলবাহী দুর্বৃত্তরা তার রিকশার পাশ দিয়ে যায় এবং সরাসরি গুলি চালায়। হামলার পর তারা অনায়াসে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে পরিবারের ইচ্ছায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার শিকার ওসমান হাদি শুধু একজন প্রার্থীই নয়, ছিলেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি আলোচিত সমালোচিত মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এক সময়ের শিক্ষক এই যুবক 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার পর জাতীয় আলোচনায় আসেন। এরপরই তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ নামের একটি সাংস্কৃতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। তার রাজনৈতিক অবস্থান ছিল স্পষ্ট ও তীক্ষ্ণ। তিনি শেখ হাসিনার বিচারক রায় নিয়ে মন্তব্য করেছেন। আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি বিএনপির পুরনো ধারার রাজনীতিকেও আঘাত করেছেন। এমনকি সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতারও সমালোচনা করেছিলেন তিনি। গোপালগঞ্জ নিয়ে বিতর্কিত মন্তব্য তাকে এক ধাক্কায় চরম বিতর্কের কেন্দ্রে নিয়ে যায়। সহজ ভাষায়, তিনি নিজেকে প্রতিষ্ঠিত সকল প্রভাবশালী ক্ষমতাকেন্দ্রের একজন কট্টর সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আশ্চর্যজনক নয় যে এর প্রতিক্রিয়া আসতে দেরি হয়নি। হামলার প্রায় 1 মাস আগে, নভেম্বর মাসেই, ওসমান হাদি নিজের ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে ও তার পরিবারকে হত্যা, আগুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন যে আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে গোপন নজরদারিতে রেখেছে। নিরাপত্তাহীনতা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছপা হবেন না বলেও জানিয়েছিলেন। তাহলে প্রশ্ন জাগে, হামলার পেছনে কারা? সরকারি তদন্ত এখনও চলছে, তবে ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে প্রাথমিক সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। তার নাম ফয়সাল করিম মাসুদ, উপনাম দাউদ খান। তাকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। আরও মজার বিষয় হল, এই সন্দেহভাজনকে যেন দেশের বাইরে পালাতে না দেওয়া হয়, সেজন্য বিভিন্ন সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে। কিন্তু বড় প্রশ্ন থেকে যায়, এই দাউদ খান কি একা কাজ করেছে, নাকি তার পেছনে কোনো বড় শক্তি বা রাজনৈতিক প্ররোচনা কাজ করছে? হাদির আগের অভিযোগ সেই সম্ভাবনার ইঙ্গিতই দেয়, তবে এই নিয়ে এখনও কোনো প্রমাণ বা চূড়ান্ত দাবি করা যাচ্ছে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ওসমান হাদি কি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? উত্তরটা দুঃখজনকভাবে খুবই অনিশ্চিত ও আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুলেটটি তার বাম কানের উপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই আঘাত তার মস্তিষ্কের কেন্দ্রীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ ব্রেনস্টেম, এ ব্যাপক ক্ষতি করেছে। ডাক্তারি ভাষায় একে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন বিশেষজ্ঞ অত্যন্ত স্পষ্ট করেছেন যে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আগামী 72 ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন গুরুতর মস্তিষ্কের আঘাত থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং দীর্ঘমেয়াদী শারীরিক ও স্নায়বিক অক্ষমতা থেকে যাওয়ার আশঙ্কাই বেশি। সহজ ভাষায়, তিনি যদি বেঁচেও যান, তাহলে আগের সেই সক্রিয়, সোচ্চার রাজনৈতিক জীবনযাপন ফিরে যাওয়া প্রায় অসম্ভব বলেই চিকিৎসকরা মনে করছেন। একটি গুলি অনেক কিছুই থামিয়ে দিয়েছে, একজন মানুষের সম্ভাবনাকে, একটি নির্বাচনী প্রচারণাকে, কিন্তু এটি থামাতে পারেনি প্রশ্নগুলোকে। কেন এই হামলা? কারা এর পেছনে? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কি এতটাই সহিংস হয়ে উঠতে পারে? নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা নিশ্চিত? ওসমান হাদি হয়তো আজ লাইফ সাপোর্টে, কিন্তু তার ওপর হওয়া এই হামলা আমাদের গণতন্ত্রের স্বাস্থ্যকেও যে একটা কঠিন আইসিইউতে নিয়ে গেছে, তা অস্বীকার করার উপায় নেই। তদন্তের ফলাফল এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর পদক্ষেপই এখন সমাজের নেওয়া উচিত উত্তর।